সাপোর্ট করে। আমেরিকার, আবার বলি, আমেরিকার স্বার্থ রক্ষা করে এই স্বৈরাচার ইউনূসের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বিষয়ে আমরা জানি যে আমরা একমাত্র পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। অতএব আমাদের পাশে, আমাদের এই দেশকে যে মেটিকুলাসলি ডিজাইন করে আবারও পিছিয়ে নেওয়া হলো, সেটা থেকে মুক্তির একমাত্র পথ হলো আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা। কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহিঃশত্রু। আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান, এবং সেই সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ৭১কে মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে, ধ্বংস ইতিমধ্যে করে ফেলেছে। সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে। জাতীয় অধিকার কমিশন বাংলাদেশের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। অতএব একটি সিগনিফিক্যান্ট বিষয়, যেটাকে বলা যায় যে আসলে এখন আর ইউনূসের যে ক্রেডিটগুলো উনি ব্যবহার করেছিলেন এতদিন ধরে, যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ওনাকে বলেছিলেন আচ্ছা দেখি না দে, ইউনূস যেহেতু একজন নোবেল পাওয়া মানুষ, বা তারপর অন্যান্যভাবে ওনার অনেকগুলো আওয়ামী লীগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি, অনেকগুলো বিষয়, যেহেতু ডক্টর ইউনূসের নেটওয়ার্ক স্ট্রং ছিল। আপনারা জানেন ডক্টর ইউনূস আমেরিকাতে শুধু পড়াশোনাই করেননি, উনি আমেরিকার একটি খুব শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্ক রয়েছে। তারই সূত্র ধরে উনি অনেক কিছু করেছেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশের পক্ষে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলে ইরানের আকাশ পথ তাদের দখলে, এইটা নিয়ে কিছু বললেন। এবারে যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা বিষয় হলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যারা অন্য দেশের বা পৃথিবীর যে কোনো দেশের, আমরা আমাদের গ্লোবের যে কোনো আকাশকে তারা কন্ট্রোল নিতে পারে, এটা হলো যুক্তরাষ্ট্র। এখন ইসরায়েল তাদের আকাশ দখল করে নিয়েছে, সেটা ইসরায়েল দাবি করেছে। কিন্তু আপনার প্রশ্ন থেকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্র ইচ্ছে করলে ইরানের আকাশ আসলে তারা দখলে রাখতে পারে, কারণ ইরান সহ সেই অঞ্চলের অন্যান্য এমন কোনো শক্তি নেই যারা এই আকাশকে, কারণ আকাশ শুধু এই আকাশ নয়, সেটা মহাশূন্য থেকে সমস্ত কিছুকে কন্ট্রোলে রাখা। অতএব আমেরিকা এখানে সরাসরি যুক্ত হওয়ার জন্য ইসরায়েল বারবার চেষ্টা করে যাচ্ছে যাতে আমেরিকা এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়, তাহলে সেখানে পদাতিক সৈন্য নামানোর সম্ভাবনা হতে পারে। কিন্তু আমেরিকাকে আজকে এখনো পর্যন্ত আমেরিকা যে কথাগুলো বলছে সেটা হলো যে আমেরিকার সাথে ইরান যদি চুক্তিতে চলে আসে যে তারা কোনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না, অর্থাৎ তাদের সমস্ত কিছুকে তারা গিভ আপ করে, তাহলে হয়তো এই মুহূর্তে বলা যায় সাময়িকভাবে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি থামায় যেতে পারে। আর যে বিষয়টা সার্বিক সত্য সেটা হলো যে ইরানে এইভাবে সরাসরি যুদ্ধে নামার আগে ইরানের সাপোর্টেড সিরিয়া সহ সমস্ত জায়গাকে আগে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে সরাসরি ইসরায়েলে আর তা কোনো ধরনের আক্রমণ করা যাচ্ছে না। আমরা গাজার কথা জানি, আমরা লেবাননের কথা জানি, আমরা সিরিয়ার কথা জানি। অতএব এই সার্বিক চতুর্দিক থেকে ক্লিন করে তারপরে এই ঘটনাটা ঘটানো হয়েছে, এটাই হলো রাজনৈতিক বিশ্লেষণ, আমাদের ধারণা। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে অবস্থান, আমেরিকা আসলে বা পৃথিবীর কোনো দেশেরই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে না, এটা তারা বারবার বলে। কিন্তু মৌলিক বিষয়টা হলো যে আমেরিকার স্বার্থ রক্ষা করে এইরকম সরকারকে তারা সবসময় সাপোর্ট করে। আমেরিকার, আবার বলি, আমেরিকার স্বার্থ রক্ষা করে এই স্বৈরাচার ইউনূসের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বিষয়ে আমরা জানি যে আমরা একমাত্র পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। অতএব আমাদের পাশে, আমাদের এই দেশকে যে মেটিকুলাসলি ডিজাইন করে আবারও পিছিয়ে নেওয়া হলো, সেটা থেকে মুক্তির একমাত্র পথ হলো আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা। কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহিঃশত্রু। আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান, এবং সেই সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ৭১কে মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে, ধ্বংস ইতিমধ্যে করে ফেলেছে। সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে, যার যা কিছু আছে না তাই নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে। আপনারা জানেন যে ৭১ সনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, চায়নার সাথে এবং পাকিস্তানের পক্ষে ছিল তারা। তথাপি বাংলাদেশের মানুষ, বাংলার জনগণ রক্তক্ষয়ী এই যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের বিনিময়ের মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে
বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। স্বাধীনতা আমরা পেয়েছি, ভৌগোলিক একটি ম্যাপ আমরা পেয়েছি, কিন্তু আজকে 53 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ বিরোধী যারা 71 নিয়ে প্রশ্ন করে, যারা রাজাকার এবং যারা এই ধরনের মানুষকে বাংলাদেশে অবস্থানগত কারণে বা বাংলাদেশের নাগরিক, তারা জন্মগত নাগরিক, কিন্তু একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু কোশ্চেন তারা করতে পারে, তাদের সম্বন্ধে ভবিষ্যতে যে কোনো বিষয় বা সরকারি খুব স্পষ্টভাবে ক্লিয়ার নিতে হবে যে আসলে এদের সাথে কি করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা হলো এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখুন, যে বর্তমান সরকারের যে কয়েকজন বলবো কিশোর গ্যাং রয়েছে, তারা কিছুদিন পরপরই বাংলাদেশের সেনাবাহিনীকে কটূক্তি করে হুমকি ধামকি দেয়, তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী কোনো বড় ধরনের অ্যাকশনে যায় না। এর কারণটা কি? নিশ্চয়ই আমরা এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী কি তার মানে যে তারা যে মিছিল করতো, যে মিছিলে তারা বলতো যে সেনাবাহিনীর বলছি যে ছাত্ররা যে মিছিল করতো, এবং স্পেশালি জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ কলেজ যেটা এখন বিশ্ববিদ্যালয়, সেখানে তারা মিছিল করেছে, যে মিছিলে বলেছে যে সেনাবাহিনী ঠিকাদার, হ্যাঁ, আর্মি হলো ঠিকাদার বা সেনাবাহিনীর ঠিকাদার। এই যদি অবস্থা হয়, তার মানে কি যে সেখানে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে? সেখানে কি খুঁজে দেখা উচিত যে কেন সেনাবাহিনী শক্ত অবস্থান নিতে পারছে না? তাহলে কি তারা এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে? যদি এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করে থাকে, তার ফলশ্রুতিতে কি তারা আজকে সেখানে শক্তিশালী বা শক্ত অবস্থান নিতে পারছে না? আমার যেটা বিশ্বাস যে সময় আসবে বা সময় দ্রুতই চলে এসেছে যেখানে বাংলাদেশ সেখানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে, এবং যাতে অংশগ্রহণে একটি নির্বাচন হয় সেই পথেই তারা যাবে। ভারতের অবস্থান সুস্পষ্ট। ভারত তার নেইবার, যেমন একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, বাংলাদেশটাকে দিক না বলে বলবো যে ভারতের ভিতরে বাংলাদেশের অবস্থান, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের খুব অল্প একটু বর্ডার রয়েছে মিয়ানমারের সাথে, তাছাড়া আমাদের প্রায় তিন দিকেই ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। অতএব ভারত তার নেইবার বাংলাদেশের কে তাদের বন্ধু হিসাবে পেতে চায়, এবং বাংলাদেশে যাতে ভারত এবং বাংলাদেশ যাতে একসাথে কাজ করতে পারে, এরকম সরকারের প্রতি বা রাজনৈতিক শক্তির প্রতি ভারত সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করার চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কিছু একটা অংশের ভিতরে একটা বিষয় খুব প্রকটভাবে আছে, সেটা হলো যে ভারত বিরোধী। কিন্তু বিষয়টা আমাদের আসলে খুব গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। প্রথমত, আমরা প্রাচীন ভারতের ভৌগোলিক প্রাচীন ভারতের অংশ, আমি বলছি না ব্রিটিশ ভারতের, আমি বলছি প্রাচীন ভারতের যে জনপদ, সেখানে এই বঙ্গভূমির খুব প্রাচীন একটা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। সেই ঐতিহাসিক এবং কালচারাল দিক থেকে এই ভারতবর্ষের এই অংশটুকু যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে 71 সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আত্মপ্রকাশ করলো, সব কালচারগত কারণেই বলেন, প্রাগ ঐতিহাসিকগত কারণেই বলেন, হাজার হাজার বছর ধরে এই ভারত ভূমির এই অংশের কারণেই বলেন, এটা খুবই স্বাভাবিক যে আমাদের বাংলাদেশের সাথে মূলত বন্ধুত্ব হবেই ভারতের। এছাড়া আরো একটি বিষয় রয়েছে, সেটা হলো যে ভারত আমাদের চারদিকে তাদের বর্ডার, অতএব আমাদের এত বড় নেইবারের বিরোধিতা করে আমাদের টিকে থাকা একটি কঠিন সমস্যা হবে। অতএব সেই জন্যে ভারতের যাতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে, কিন্তু ভারতের প্রচেষ্টা সবসময় থাকবে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। বাংলাদেশের 44% তাদের মৌলিক অধিকার, বাংলাদেশের শুধু 44% তাদের মৌলিক অধিকার নয়, এখন যারা বাংলাদেশে অ্যাট্রোসিটি চালাচ্ছে, অত্যাচার করছে, যারা পরের ধন লুণ্ঠন করছে, মানুষ হত্যা করছে, যারা জেলে হত্যা করছে, এইসবগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অতএব বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, এবং এই বিষয়টা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানে, হোয়াইট হাউস জানে, জাতিসংঘের ভলকার তুর্ক ইতিমধ্যে বলেছেন। সে বিষয়
নিয়ে। অতএব দিন দিন আমাদের ইন্টারিম সরকারের যে স্কোপ, যে পাওয়ার গেম খেলার যে স্কোপ, সেটা দিন দিন কমে আসছে। এবং কিছুদিন আগে ডক্টর ইউনূস বাংলাদেশ সরকারের খরচে উনি ব্যক্তিগত একটি পুরস্কার, যে পুরস্কারের আন্তর্জাতিক মূল্যমান কতটুকু সেটা আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে ফেলেছেন, সেটা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের একটা বিরাট ডেলিগেট নিয়ে উনি যুক্তরাজ্যে যান, ব্রিটেনে যান, গ্রেট ব্রিটেনে, এবং সেখানে গিয়ে একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত সভাপতি, যিনি 21-এর গ্রেনেড হামলার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে বাংলাদেশের স্বাধীন কোর্ট ডিসিশন দিয়েছে, তার সাথে উনি দেখা করেছেন। এবং দেখা করে ভাবটুকু, এই ধরনের ভাব উনি প্রকাশ করছেন যে এখন তারা ওই একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন। যদি একটি ইন্টারিম সরকার, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন, এখন আরেকটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করবেন, তাহলে তো এটা বুঝেই যাচ্ছে যে এটা দিন দিন যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কোনো ডেমোক্রেটিক বা কোনো গণতন্ত্র পক্ষের কাজ করা হচ্ছে না। এবং সেই বিষয়টা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে, যার ফলশ্রুতিতে গত রাতে বা গত 12 ঘন্টায় বা 24 ঘন্টায় দেখা গেছে যে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, ঢাকায় প্রচুর মিছিল হয়েছে, এই সংবাদগুলো আমাদের কাছে এসেছে। তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ বাংলাদেশ পরিস্থিতি, ইসরায়েল ইরান পরিস্থিতি নিয়ে আমার পর্যালোচনা। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের দেয় আপনার বার্তা কি? দেখি আজিম আলী, আপনার এই কথা দিয়ে শেষ করবো আজকে। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদেরকে দেশপ্রেমের কথা যদি বলা হয়, তাহলে বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহাসিক গুরুত্ব হলো এই যে 71-এর স্বাধীনতা সংগ্রাম যদি না হতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী গঠন হতো না। অতএব বাংলাদেশ সেনাবাহিনীর শুধু জুনিয়র অফিসার নয়, সকল কর্মকর্তা কর্মচারী যারা সেনাবাহিনীর সাথে যুক্ত, বাংলাদেশ সেনাবাহিনী তৈরি হয়েছে যুদ্ধের মাধ্যমে। অতএব 71-কে মুছে দেওয়ার যে পরিকল্পনা ডক্টর ইউনূসের, সেটা আপনাদেরকে রুখে দিতে হবে, তাহলেই আপনারা আপনাদেরকে রক্ষা করতে পারবেন। এই অঞ্চলের, এই বাংলাদেশের কে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনারা শপথ গ্রহণ করেছেন, এবং বাংলাদেশের খেটে খাওয়া মানুষের উদ্বৃত্ত আয় থেকে যে কর বাংলাদেশ সরকার গ্রহণ করে, তা দিয়ে আপনাদেরকে পে করা হয়। অতএব এই মানুষদেরকে যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে তাদের বাড়ি ঘরে যেতে দেওয়া হচ্ছে না, এবং তাদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, তাদের ব্যবসা লুণ্ঠন করা হচ্ছে, তাদের সন্তানদেরকে জেলে পুরে রাখা হয়েছে, মা বাপকে জেলে পুরে রাখা হয়েছে বিনা বিচারে, আমরা সমস্ত সাংবাদিকদেরকে জেলে পুরে রাখা হয়েছে বিনা বিচারে। অতএব এই বিষয় থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসারদের সম্মিলিতভাবেই এগিয়ে আসা খুব দ্রুত প্রয়োজন, কারণ এন্ড অফ দ্য ডে আপনাদেরকেই দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে বলা হয়। অতএব আপনাদের প্রতি বাংলাদেশের সকল নাগরিক তাকিয়ে আছে, এবং সেই হিসাবেই আপনারা দ্রুততম সময়ে অ্যাকশন বা কোনো কাজ করবেন, যেটা বাংলাদেশের জনগণের জন্যে, তার অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক হয়, এবং সেটাই আশা করছি। আমার কাজ বাংলাদেশে শুধু এই সরকারের আমল নয়, গত সরকারের আমলে এবং ভবিষ্যৎ সরকার যে আসবে তার আমলেও বাংলাদেশে জনগণের যে অবিচার, সেই অবিচার নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে। মব ভায়োলেন্স, সারা দেশে মবের রাজত্ব কায়েম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ভাঙচুর, লুটপাটের যে রাজত্ব তিনি কায়েম করেছেন, যেখানে 10 মাস পরেও আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি, এবং এখনো জোরজার মুলুকতারের রাজত্ব তিনি চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি সম্ভবত আন্তর্জাতিক পরিসরে তার চলাচলকে আরো সংকুচিত করে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 8ই আগস্টের পর থেকে হত্যা, নির্যাতন, আনলফুল ডিটেনশন, যাকে তাকে আটক করে রাখা, মব ভায়োলেন্স, ব্যাপক পরিমাণ মব হামলা, বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা, এবং রিলিজিয়াস মাইনরিটি, সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাজ্য সফরে এসে
10 ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরেরই নাগাল পেলেন না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগই স্থাপন করতে পারলেন না, এর কারণ হিসেবে এখন অনেকেই মনে করছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাবেক ল ফার্ম, যেই ল ফার্ম থেকে তিনি কাজ করতেন, সেই প্রখ্যাত ব্রিটিশ আইনি পরামর্শদাতা সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স যেহেতু এখন ডক্টর মোহাম্মদ